মেধার সঙ্গে দেশপ্রেম যুক্ত হলে একটা দেশ কতটা উন্নতি করতে পারে ভারতের বিজ্ঞানীরা তা দেখিয়ে গেছে পারমাণবিক সক্ষমতা অর্জনের মাধ্যমে। ভারতের পরমাণু শক্তিধর হওয়ার পুরো যাত্রাটা ছিল ৫৪ বছরের। এ সময়ের মধ্যে ঝাঁকে ঝাঁকে বাধা এসেছে। পশ্চিমা চাপ, অপর্যাপ্ত কাঁচামাল ও ধীরগতির অর্থনীতি, চ্যালেঞ্জ ছিল অনেকগুলো। তবে মেধা ও দেশপ্রেমের কাছে সব সীমাবদ্ধতা দূর হয়ে যায়। এক ঝাঁক মেধাবী বিজ্ঞানী ও দূরদর্শী এক প্রধানমন্ত্রী মিলে ১৯৪৪ সালে ভারতের পরমাণু যাত্রা শুরু হয়। তা পূর্ণতা পায় ১৯৯৮ সালে। কি হয়েছে এই সময়টায়? কারা পেয়েছে নায়কের মর্যাদা? ক্যাপসুলের আজকের ভিডিওতে জানবেন ভারতকে কারা পরমাণু শক্তির দেশ বানিয়েছে, কিভাবে তারা বিজ্ঞানী ও রাজনীতির উত্তাল সমুদ্র পাড়ি দিয়েছে। ভারতকে পরমাণু শক্তির দেশ বানানোর পেছনে যার নামটা শুরুতেই নিতে হবে, তিনি ডক্টর হোমি ভাবা। তিনি ছিলেন এমন একজন বিজ্ঞানী যিনি বিজ্ঞানের পাশাপাশি ভূরাজনীতির মারপ্যাচ ভালো করে বুঝতেন। হোমি ভাভার আত্মীয় ছিলেন স্যার দোরাবজি টাটা, যিনি টাটা গ্রুপের প্রতিষ্ঠাতা জামশেদজি টাটার ছেলে। সুতরাং ভাবা সাধারণ কোনো পরিবেশে বড় হননি। তিনি পিএইচডি করেন বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে। তার গবেষণার বিষয় ছিল কসমিক রেস। ভাবার সামনে খোলা ছিল ইউরোপ আমেরিকার বিলাসী ক্যারিয়ার। ১৯৩৯ সালে তিনি ছুটিতে ভারতে আসেন, কিন্তু ঠিক তখনই ইউরোপে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাই ভাবা তখন ইংল্যান্ডে ফিরতে পারেননি। আজকের ভারতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির অভাব না থাকলেও তৎকালীন ভারতে ভাবার গবেষণার জন্য ভালো প্রতিষ্ঠান ছিল না, সঙ্গে ছিল রাজনৈতিক অস্থিরতা। তবে ১৯৪৩ থেকে ৪৪ সালের দিকে পরিস্থিতি পাল্টাতে থাকে। এটা পরিষ্কার হয়ে যায় যে ভারত স্বাধীনতা পেতে যাচ্ছে। সে মুহূর্তে ভাবার চিন্তায় বড় পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন ইউরোপে ক্যারিয়ার গড়ার চেয়ে ভারতের বিজ্ঞানী হয়ে ইতিহাস গড়া সম্ভব। তাছাড়া টাটা ট্রাস্ট চাচ্ছিল ভাবার মতো একজন মেধা বাইরে না যাক। ১৯৪৪ সালের মার্চে ভাবা টাটা ট্রাস্টকে একটি চিঠি লেখেন। কিছু সূত্র মতে চিঠির লেখার ব্যাপারটা সত্য নয়, তবে ভাবার সঙ্গে টাটা ট্রাস্টের যোগাযোগ হয়েছিল, এটা সত্য। ভাবার কথার সারমর্ম ছিল ভারতে একটি স্বাধীন ও বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এই প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা প্রশাসনিক হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে পারবেন। তাই ১৯৪৫ সালে জন্ম নেয় টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চ, সংক্ষেপে TIFR। এই প্রতিষ্ঠানই পরবর্তীতে ভারতের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র হয়ে ওঠে। TIFR এর মাধ্যমে ভাবার সঙ্গে নেহরুর পরিচয় হয়। তাদের দুজনের মধ্যে বড় দুইটি মিল ছিল। দুজনই ক্যামব্রিজে পড়েছেন। তারা দুজনই মনে করতেন বিজ্ঞান হল আধুনিক রাষ্ট্র গঠনের হাতিয়ার। নেহরু ছিলেন পারমাণবিক অস্ত্রের বিরোধী, কিন্তু তিনি এটাও জানতেন আবেগ দিয়ে রাজনীতি চলবে না। নেহরু তাই ভাবাকে পারমাণবিক গবেষণায় বিস্তৃত স্বাধীনতা দেন। পরমাণু শক্তি অর্জনের এই কাজে দরকার ছিল প্রচুর ইউরেনিয়াম। তৎকালীন ভারতে ইউরেনিয়াম ছিল সীমিত, তবে ভারতের হাতে ছিল একটি অন্য সম্পদ, থোরিয়াম। সহজ ভাষায় বললে থোরিয়াম নিজে বোমা বা বিদ্যুৎ তৈরি করতে পারে না, কিন্তু সঠিক প্রক্রিয়ার মাধ্যমে থোরিয়ামকে ইউরেনিয়াম ২৩৩-এ রূপান্তর করা যায়। যাই হোক, থোরিয়াম পাওয়া যেত ভারতের দক্ষিণে ট্রাভানকোর অঞ্চলে। তখনকার দিনে ট্রাভানকোর ছিল একটি রাজকীয় প্রদেশ। ব্রিটিশদের অধীনে থাকলেও এটি সরাসরি শাসিত হতো একজন স্থানীয় রাজার মাধ্যমে, যেমন হায়দ্রাবাদ শাসিত হতো নিজামের মাধ্যমে। ট্রাভানকোর বালিতে ছিল মনাজাইট নামের এক ধরনের খনিজ। মনাজাইটের ভেতরে থোরিয়াম থাকে। ট্রাভানকোর সরকার এই সম্পদের গুরুত্ব বুঝত, তাই তারা মনাজাইট রপ্তানি করে নিজেদের শক্তি বাড়াতে চাইত। ১৯৪৭ সালের জানুয়ারিতে ট্রাভানকোরের দেওয়ান স্যার CP রামস্বামী আয়ার মনাজাইট নিয়ে ব্রিটিশদের সঙ্গে ৩ বছরের একটি চুক্তি করেন। এই চুক্তি দিল্লি তথা নেহরুর জন্য মাথা ব্যথার কারণ ছিল, কারণ ভারত স্বাধীন হতে যাচ্ছে, আর তার আগে যদি পারমাণবিক কাঁচামাল বিদেশি নিয়ন্ত্রণে চলে যায় তাহলে ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে বিরাট বেগ পেতে হবে। তবে হঠাৎ করে ট্রাভানকোরের রাজা নিজের দেওয়ানকে উপেক্ষা করে ভারতের সঙ্গে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন। এর মাধ্যমে ভারতের হাতে আসে নিজস্ব পারমাণবিক কাঁচামালের নিয়ন্ত্রণ। কাঁচামাল তো হলো, এখন দরকার এক ঝাঁক নিজস্ব গবেষক ও প্রযুক্তি। ১৯৪৮ সালে নেহরুর উদ্যোগে গঠন করা হয় অ্যাটমিক এনার্জি কমিশন অফ ইন্ডিয়া, সংক্ষেপে AECL। এই কমিশনের চেয়ারম্যান করা হয় ডক্টর হোমি ভাবাকে। ভাবার কাজের উপর প্রধানমন্ত্রীর সরাসরি নজর ছিল। কোনো আমলা এখানে নাক গলানোর সুযোগ পেত না। তখন বিদেশ থেকে প্রশিক্ষিত বিজ্ঞানী আনা হয় এবং ভারতের সেরা ছাত্রদের প্রশিক্ষণ দেয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মতো দেশগুলো পারমাণবিক শক্তি নিয়ে বেশ সিরিয়াস ছিল, তাই ভারতের উপর আন্তর্জাতিক চাপ আসতে বেশি সময় লাগেনি। তবে ভাবার যুক্তি ছিল তিনি বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যাপার নিয়েই কাজ করছেন। ১৯৫৬ সালে চালু হয় ভারতের প্রথম নিউক্লিয়ার রিয়েক্টর অপসরা। অপসরা অর্থ স্বর্গীয় নারী। এটি ছিল তৎকালীন ভারতের অন্যতম সেরা নিউক্লিয়ার রিসার্চ রিয়েক্টর তথা পরমাণু চুল্লি। এই সময়টায় ভাবার মূল লক্ষ্য ছিল দেশীয় মেধার বিকাশ ঘটানো। তিনি খুব হিসেব করে বিদেশি সহযোগিতা নিতেন, যতটুকু দরকার তার বেশি নয়, কারণ বিশ্বশক্তিদের কেউই চায় না নতুন একটা দেশ পরমাণু শক্তিতে ভালো করুক। ৬০-এর দশকে সবই যখন ঠিকঠাক চলছিল তখনই একের পর এক ধাক্কা আসতে শুরু করে।
প্রথম ধাক্কাটা আসে চীন থেকে। 1962 সালে চীন ভারত সীমান্তে যুদ্ধ শুরু হয়। এতে ভারতের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়। এ যুদ্ধে ভারত বুঝে যায় আন্তর্জাতিক নীতি, নৈতিকতা বা শান্তির বুলি কখনো যুদ্ধের মাঠে কাজে আসে না, উল্টো বিপদে ফেলে। 2 বছর পর 1964 সালের অক্টোবরে চীন তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালায়। ফলে ভারতের পারমাণবিক ক্ষুধা আরও তীব্র হয়। এদিকে ভারতের অপসরা রিয়েক্টরে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম চলতে থাকে। এছাড়া অ্যাটমিক এনার্জি কমিশনের অধীনে বিজ্ঞানীরা আরও স্বাধীনভাবে কাজ করতে শুরু করে। কিন্তু 1964 সালে নেহেরুর মারা যাওয়ার মাধ্যমে দ্বিতীয় ধাক্কাটা আসে। তবে ডক্টর হোমি ভাবা ও তার দল কর্মসূচিকে বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যেতে থাকে। নেহেরুর পরে প্রধানমন্ত্রী হয়ে এলেন লাল বাহাদুর শাস্ত্রী। জাদ্রিল প্রধানমন্ত্রী হিসেবে নেহেরুর মতো শাস্ত্রীরও সুনাম ছিল। তৃতীয় ধাক্কা আসে 1966 সালের জানুয়ারিতে বিমান দুর্ঘটনায় ডক্টর হোমি ভাবার মৃত্যুর মাধ্যমে। সমালোচকরা বলে থাকেন ওই বিমান দুর্ঘটনা নিছকই কোনো দুর্ঘটনা ছিল না, এর পেছনে কোনো না কোনো ষড়যন্ত্র আছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রামাণ্য প্রমাণ ষড়যন্ত্রের বিষয়টিকে নিশ্চিত করে না। সে যাই হোক, ভাবা এতটাই দূরদর্শী ছিলেন যে নিজের বিকল্প হিসেবে তিনি গোটা সিস্টেমকে দাঁড় করিয়েছিলেন। ভাবার জায়গায় আসেন বিক্রম সারাভাই। তার জন্ম হয়েছিল শিল্পপতি পরিবারে। তিনিও ক্যামব্রিজের ছাত্র ছিলেন। ভাবার মতো তারও গবেষণার বিষয় ছিল কসমিক রে। তিনিও ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা তথা ইসরো প্রতিষ্ঠা করেন। প্রশ্ন আসতে পারে, রকেট ও মহাকাশ ব্যাকগ্রাউন্ড থেকে সারাভাইকে কেন পরমাণু কর্মসূচিতে আনা হলো? আসলে তখন খুব বেশি অপশনও ছিল না। সারাভাই বিজ্ঞান বুঝতেন, আন্তর্জাতিক রাজনীতি বুঝতেন এবং নেহরুর ভাবনায় বিশ্বাসী ছিলেন। আর কি চায়? তাছাড়া ভাবার পর যদি একজন কম সাহসী বা আমলাতান্ত্রিক লোক আসত, তাহলে বিজ্ঞানীদের ছত্রভঙ্গ হওয়ার ঝুঁকি ছিল। এমনকি আন্তর্জাতিক চাপে পরমাণু প্রোগ্রাম স্থবিরও হতে পারত। যাই হোক, ভাবার জায়গাটা নিয়ে সারাভাইয়ের সামনে 4টা চ্যালেঞ্জ ছিল। 1. নেতৃত্বের শূন্যতা মেটানো। 2. বিজ্ঞানীদের মধ্যে অনিশ্চয়তা না ঢোকানো। 3. রাজনৈতিক সমর্থন টিকিয়ে রাখা। 4. আন্তর্জাতিক চাপ সামলানো। এদিকে লাল বাহাদুর শাস্ত্রীর পর 1966 সালে প্রধানমন্ত্রী হন শ্রীমতী ইন্দিরা গান্ধী। লক্ষ্য করার মতো বিষয় হল, ভারতের নেতা বদলালেও নীতি বদলাচ্ছিল না। তাদের ধ্যান জ্ঞান জুড়ে ছিল পরমাণু কর্মসূচি। 1968 সালে বিশ্বজুড়ে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি তথা এনপিটি নিয়ে ঝড় বয়ে যায়। এটা মূলত একটা চুক্তি যার মূল কথা হলো, যারা 1967 এর আগে বোমা বানিয়েছে তারা রাখতে পারবে, বাকিরা আর বানাতে পারবে না। ভারত এটাকে বৈষম্যমূলক বলে প্রত্যাখ্যান করেছিল এবং কোনো সই করেনি। বাইরের শক্তিকে তোয়াক্কা না করার ব্যাপারে ইন্দিরা গান্ধীর সুনাম ছিল। গান্ধীর সম্মতিতে বিজ্ঞানীরা নতুন উদ্যমে এগোতে থাকে। এদিকে অনেকদিন ধরে ভারত একটি জায়গা খুঁজছিল যেখানে পারমাণবিক পরীক্ষা করা যাবে। সিদ্ধান্ত হয় রাজস্থানের পোখরান অঞ্চলে। বহুকাঙ্ক্ষিত সে পরীক্ষা করা হবে। এই জায়গাটি বেছে নেওয়ার পেছনে 3টি কারণ ছিল। 1. এখানে জনবসতি কম। 2. এখানকার মাটি শক্ত। 3. পুরো ব্যাপারটা গোপন রাখা সহজ হবে। এবার সামনে এগোতে হলে ট্রম্বে প্রসঙ্গটা বুঝতে হবে। ট্রম্বে হল মুম্বাই শহরের কাছাকাছি একটা উপকূলীয় এলাকা। জনবসতি থেকে দূরে নিরিবিলি এই জায়গাটি জঙ্গল ও জলাভূমি বেষ্টিত ছিল। এই জায়গাতে আছে অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট, ট্রম্বি, AEET, যা ভারতের নিউক্লিয়ার প্রোগ্রামের হৃৎপিণ্ড। ভাবার হাত ধরে 1954 সালে এর জন্ম হয়েছিল। ভাবার মৃত্যুর পরে AEET এর নাম বদলে হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, সংক্ষেপে BARC। নিশ্চয়ই ভাবছেন, হঠাৎ করে কেন ট্রম্বের এই প্রতিষ্ঠানটার কথা বললাম? কারণ নিকট ভবিষ্যতে ভারত যে পরমাণু বোমার পরীক্ষা করতে যাচ্ছে তার সব জোগাড় যন্ত্র এখানেই চলছে। এখানের বিজ্ঞানীরা কি করত তা সহজে বুঝিয়ে বলছে। ধরুন আপনার কাছে একটা মোমবাতি আছে। জ্বালাতে জ্বালাতে একসময় মোমবাতিটা ছোট হয়ে গেল। তখন আপনি ভাবেন এটা তো শেষ, আর কাজে লাগবে না। কিন্তু ভেতরে একটু মোম এখনও আছে, তাই না? এখন এটাকে পরমাণু দিয়ে ভাবুন। ভারতের চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহার করা হতো বিদ্যুৎ বা গবেষণার জন্য। চুল্লি হলো এমন একটা বড় লোহার ঘর যার ভেতরে ইউরেনিয়াম রাখা হয়, যাতে সেটা ভেঙে শক্তি দেয়। এই শক্তি দিয়ে বিদ্যুৎ বানানো বা গবেষণা করা হয়। কিছুদিন পর এই ইউরেনিয়াম পুরনো হয়ে যেত। পুরনো হওয়া এই ইউরেনিয়ামকে বলে স্পেন্ট ফুয়েল, মানে ব্যবহার করা জ্বালানি। এই পুরনো জ্বালানি তথা স্পেন্ট ফুয়েলের ভেতরে একটা খুব দামি জিনিস লুকানো থাকে, নাম তার প্লুটোনিয়াম। ট্রম্বেতে বিজ্ঞানীরা এই প্লুটোনিয়াম বের করতেন, কারণ প্লুটোনিয়ামের আন্তর্জাতিক কেনাবেচা কার্যত নিষিদ্ধ এবং কড়া নজরদারির মধ্যে থাকে। এদিকে তৎকালীন পাকিস্তান অশান্ত হয়ে ওঠে। মানে পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের যুদ্ধ শুরু হয়। বাংলাদেশের বহু মানুষ সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নেয়। ইন্দিরা গান্ধী তাদের থাকার ব্যবস্থা করেন, এমনকি প্রশিক্ষণের ব্যবস্থাও করেন। তখন পাকিস্তানের পক্ষে ছিল আমেরিকার মতো দেশ। একটা সময় মার্কিন 7ম নৌবহর বঙ্গোপসাগরের দিকে পাঠানো হয়। এটি ছিল একটি নিউক্লিয়ার পাওয়ার্ড এয়ারক্রাফট ক্যারিয়ার। আমেরিকার উদ্দেশ্য ছিল ভারতকে চাপ দিয়ে যুদ্ধ দ্রুত থামাতে বাধ্য করা। কিন্তু ইন্দিরা গান্ধী ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি বাংলাদেশের পক্ষে সমর্থন জারি রাখেন। একটা সময় বাংলাদেশ স্বাধীন হয়। এতে ভারতের আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন 71-এর পর ভারত বুঝেছিল তারা মূলত একা। হ্যাঁ,
রাশিয়া ভারত সম্পর্ক ভালো ছিল, কিন্তু রাশিয়া অনেক দূরের বন্ধু। এদিকে পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন, পাকিস্তানিরা ঘাস খেয়ে থাকবে, তবু আমরা আমাদের নিজেদের পরমাণু বোমা বানাবো। সেই পাকিস্তানের পক্ষে আমেরিকার দাঁড়ানোর ব্যাপারটা ভারতকে চরমভাবে ভাবিয়ে তোলে। 1972 সালের 7 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার তথা BARC পরিদর্শনে যান। সেখানে তিনি দুই তরুণ বিজ্ঞানী ডক্টর হোমি শেঠনা এবং ডক্টর রাজা রামান্নার সঙ্গে একান্ত বৈঠকে বসেন। ইন্দিরা সরাসরি জানতে চাইলেন, আমরা কি এটা করে দেখাতে পারবো? বিজ্ঞানীরা উত্তর দিয়েছিলেন, ম্যাডাম, আমরা তৈরি। সেই মুহূর্তেই অলিখিতভাবে শুরু হয়ে গেল ভারতের প্রথম পরমাণু পরীক্ষার গোপন মিশন। 2 যুগেরও বেশি সময় ধরে অনেক প্রস্তুতি তো হয়েছে, এবার আসে চূড়ান্ত পরীক্ষার পালা। রাজস্থানের পোখরানের পরীক্ষা ক্ষেত্রে গর্ত খোঁড়ার দায়িত্ব দেওয়া হয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারদের। তারা স্থানীয় মানুষদের এবং বিদেশি স্যাটেলাইটকে এটা বোঝাতে চাইছিল যে সেনা ক্যাম্পের জন্য গর্ত খোঁড়া হচ্ছে। তপ্ত রোদে 42 থেকে 45 ডিগ্রি তাপমাত্রায় বিজ্ঞানীরা সাধারণ শ্রমিকের পোশাক পরে কাজ করতেন, যাতে কেউ সন্দেহ না করে। 1974 সালের 18 মে ভারত প্রথম পরমাণু পরীক্ষা করে। সকাল থেকে পুরো পোখরান পরীক্ষা ক্ষেত্রের নিরাপত্তা জোরদার করা হয়। পুরো প্রক্রিয়ার নাম দেওয়া হয় অপারেশন স্মাইলিং বুদ্ধা, কারণ পরীক্ষার দিন তথা 18 মে বুদ্ধ পূর্ণিমা ছিল। পুরো ভারত তখন উৎসবে মগ্ন। পোখরানের একটি ছোট্ট কন্ট্রোল রুমে বসেছিলেন হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী। মাটির প্রায় 107 মিটার নিচে স্থাপন করা হয়েছিল ভারতের প্রথম ডিভাইস। চাপ, কম্পন ও তাপ মাপার জন্য গর্তের নিচে সেন্সর বসানো হয়েছিল। এরপর প্রয়োজনীয় আরও জিনিস দিয়ে গর্ত পুরোপুরি মাটি ও কংক্রিটের মাধ্যমে সিল করা হয়। সকাল 8:05। হঠাৎ পুরো মরুভূমি কেঁপে ওঠে। কয়েক মাইল দূরে দেখা গেল মরুভূমির মাটি কয়েকতলা বাড়ির মতো ফুলে ফেঁপে উপরে উঠে যাচ্ছে। কোনো ধোঁয়া নেই, কোনো আওয়াজ নেই, কেবল ধুলোর এক বিশাল স্তম্ভ। বিস্ফোরণের কয়েক মিনিট পর ডক্টর রামান্না একটি টেলিফোন লাইনে ইন্দিরা গান্ধীকে ফোন করলেন। নিরাপত্তার খাতিরে কোনো সরাসরি কথা হল না। তিনি কেবল একটি কোড বললেন, দ্য বুদ্ধা হ্যাজ ফাইনালি স্মাইলড। ভারত বিশ্ব দরবারে ষষ্ঠ দেশ হিসেবে পরমাণু শক্তির সক্ষমতা প্রমাণ করল। কোনো দেশকে নিউক্লিয়ার পাওয়ার তখনই বলা হয় যখন সে নিজে নিউক্লিয়ার ডিভাইস ডিজাইন করতে পারে, ফিশিয়াল ম্যাটেরিয়াল মানে প্লুটোনিয়াম বা ইউরেনিয়াম তৈরি করতে পারে, নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটাতে পারে। এই কাজগুলো ভারত বাইরের সাহায্য ছাড়াই করে দেখায়। কিন্তু তখনও ভারতকে পূর্ণ পরমাণু শক্তি বলা যায় না, কারণ তখনও কোনো ডেলিভারি সিস্টেম ছিল না, মানে পরমাণু অস্ত্র ফেলার জন্য মিসাইল বা বোমারু বিমান ছিল না। এ কাজে এগিয়ে আসেন APJ আব্দুল কালাম। সে প্রসঙ্গে পরে আসছি। 1977 সালে কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের মতো অকংগ্রেসি সরকার হিসেবে জনতা পার্টি ক্ষমতায় আসে। প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই। ইন্দিরা গান্ধী ও নেহরুর মতো মোরারজি দেশাই দাপুটে ছিলেন না, কেননা তিনি ছিলেন শান্তিপ্রিয় স্বভাবের। 80 দশকে ভারত নিজেরা পরমাণু শক্তিধর হওয়ার পাশাপাশি পাকিস্তান যেন পরমাণু শক্তিধর না হয় সে চেষ্টাও চালাচ্ছিল। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে মোরারজি দেশাই পাকিস্তান ইস্যুটাই অতটা গুরুত্ব দিতেন না। এতে ভারতের গোয়েন্দা সংস্থার বড় কর্তারা নাখোশ ছিলেন বলে জানা যায়। মোরারজি দেশাইয়ের আমলে গোয়েন্দা সংস্থা এর বাজেটে টানাপোড়েন পড়েছিল। আসলে একটা দেশের অর্থনীতি শক্ত না হলে কোনো প্ল্যান প্রোগ্রামই কাজে আসে না। 1980 সালে ইন্দিরা গান্ধী আবারও ক্ষমতায় আসেন। ভারত পরমাণু সক্ষমতা দেখালেও সেটা শত্রুর কাছে পৌঁছে দেওয়ার মতো ডেলিভারি সিস্টেম বা মিসাইল না থাকায় ডক্টর APJ আব্দুল কালামের ডাক পড়ে। তিনি মূলত একজন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি পরমাণু বিজ্ঞানীদের তৈরি করা বোমার জন্য বাহন বা মিসাইল তৈরির দায়িত্ব নেন। তার নেতৃত্বে শুরু হয় ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তথা IGMDP। তার নেতৃত্বে 2টি মিসাইল তৈরি করা হয়, অগ্নি ও পৃথ্বী। আব্দুল কালামের এসব মিসাইল পরমাণু অস্ত্র বহন করে হাজার হাজার কিলোমিটার দূরে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এর ফলে ভারতের পরমাণু শক্তি কেবল গবেষণা থেকে প্রতিরক্ষা অস্ত্রে রূপান্তরিত হয়। 1984 সালের অক্টোবরে ভারত রাজীব গান্ধীকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে পায়। রাজীব ছিলেন ভারতের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী। মায়ের মতো তিনিও আব্দুল কালামকে অবাধ স্বাধীনতা দিয়েছিলেন। রাজীব গান্ধী নিহত হলে 1991 সালের জুনে নরসিমা রাও প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন অত্যন্ত ধুরন্ধর রাজনীতিবিদ। নরসিমা জানতেন পাকিস্তান গোপনে পরমাণু সক্ষমতার দেশ হচ্ছে, তাই ভারতের হাতে সময় কম। 1995 সালের শেষ দিকে নরসিমা রাও বিজ্ঞানীদের নির্দেশ দিলেন দ্বিতীয় পরীক্ষার প্রস্তুতি নিতে। কিন্তু বড়সড় এক সমস্যা দেখা দেয়। আমেরিকার কিহোল নামের গোয়েন্দা স্যাটেলাইটগুলো রাজস্থানের মরুভূমির উপর দিয়ে যাওয়ার সময় পোখরানের গর্তগুলো দেখে ফেলল। তৎক্ষণাৎ মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন নরসিমা রাওকে ফোন করে কড়া হুমকি দেন। ভারত তখন অর্থনৈতিক সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছিল, তাই আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয়ে রাও শেষ মুহূর্তে পিছিয়ে আসেন। 1998 সালে ক্ষমতায় এলেন অটল বিহারী বাজপেয়ী। তার মধ্যে ভয়ডর একটু কম ছিল। প্রধানমন্ত্রী হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় তিনি ডক্টর APJ আব্দুল কালাম এবং পরমাণু বিজ্ঞানী ডক্টর R চিদাম্বরকে ডেকে পাঠালেন। বাজপেয়ী সরাসরি জানতে চাইলেন পরীক্ষা করতে কতদিন সময় লাগবে। বিজ্ঞানীরা বলেছিলেন মাত্র 30 দিন। আমেরিকার স্যাটেলাইটগুলো একটা নির্দিষ্ট সময় পরপর রাজস্থানের উপর দিয়ে যেত।
ডক্টর কালাম এবং তার টিম সেই সময়গুলো মুখস্থ করে ফেলেছিলেন। যখন স্যাটেলাইটগুলো ওই এলাকা পার হয়ে যেত, কেবল তখনই কাজ শুরু হতো। ভোরের আলো ফোটার আগেই সব যন্ত্রপাতি বালু দিয়ে ঢেকে দেওয়া হতো, যাতে স্যাটেলাইটে আগের দিনের মতোই মনে হয়। পরমাণু বিজ্ঞানীরা যখন পোখরানে যেতেন, তখন তারা ল্যাব কোট পড়তেন না। তারা ভারতীয় সেনাবাহিনীর ইউনিফর্ম পরতেন এবং নিজেদের ভুয়া নাম ব্যবহার করতেন। ডক্টর কালামের নাম ছিল মেজর জেনারেল পৃথ্বীরাজ। মরুভূমিতে প্রায় বালির ঝড় উঠত। কালাম ও তার দলের জন্য ব্যাপারটা আশীর্বাদের মতো ছিল। ঝড়ের কারণে যখন স্যাটেলাইট ভিউ ঝাপসা হয়ে যেত, তখন তারা দ্রুত ভারী যন্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিতেন। 1998 সালের 11 মে সকাল থেকে পোখরানের আবহাওয়া ছিল উত্তাল। তাপমাত্রা ছিল প্রায় 45 ডিগ্রি। বিকেলের দিকে আবহাওয়া একটু শান্ত হতেই কাউন্টডাউন শুরু হলো। মাটির অনেক গভীরে 3টি ভিন্ন ধরনের বোমা স্থাপন করা হয়েছিল। বেলা 3:45 বাজপেয়ীর সম্মতিতে বিজ্ঞানীরা ফায়ারিং সুইচ চাপলেন। ফলাফল, পুরো মরুভূমি কেঁপে উঠল। 13 মে আরও 2টি পরীক্ষা করা হলো। সবগুলো বিস্ফোরণ সফল। বিকেলে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারি বাসভবনে লনে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ইন্ডিয়া ইজ নাও এ নিউক্লিয়ার ওয়েপন্স স্টেট। এই ঘোষণার পর আমেরিকা, জাপান ও ইউরোপের অনেক দেশ ভারতের উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করে। ভারতের শেয়ার বাজার পড়ে যায়, বিদেশি সাহায্য বন্ধ হয়ে যায়। কিন্তু বাজপেয়ী এবং কালাম জানতেন এই মূল্য ভারতকে দিতেই হতো। মজার ব্যাপার হলো, ভারতের এই পরীক্ষার মাত্র 15 দিন পর পাকিস্তানও তাদের পরমাণু পরীক্ষা চালায়। বিশ্ব বুঝতে পারে দক্ষিণ এশিয়ায় ভূরাজনীতির হিসাব পুরোপুরি বদলে গেছে। পরবর্তীতে ভারতের বিশাল বাজার এবং ক্রমবর্ধমান অর্থনীতির কারণে আমেরিকা বুঝতে পারে ভারতকে একঘরে করে রাখা সম্ভব নয়। 2008 সালে ভারত আমেরিকা ঐতিহাসিক সিভিল নিউক্লিয়ার ডিল সই করে, যার মাধ্যমে ভারত আন্তর্জাতিক পরমাণু বাণিজ্যের বৈধতা পায়, যা ছিল ভারতের বিশাল কূটনৈতিক জয়। হোমি ভাবা যে স্বপ্ন 1944 সালের একটি চিঠিতে লিখেছিলেন, তা পূর্ণতা পেল 1998 সালে। আজ ভারত এমন এক দেশ যার কাছে রয়েছে নিউক্লিয়ার ট্রায়াড, অর্থাৎ ভারত এখন জমি, আকাশ এবং সমুদ্রের নিচ থেকেও পরমাণু হামলা করতে সক্ষম। স্থলভাগে ভারতের প্রধান ভরসা অগ্নি সিরিজের ব্যালিস্টিক মিসাইল। আকাশে আছে রাফেল এবং সুখোই 30 MKI যুদ্ধ বিমান। সমুদ্রে রয়েছে INS অরিহন্ত শ্রেণীর পারমাণবিক সাবমেরিন। ভারতের পরমাণু নীতির মূল ভিত্তি হল নো ফার্স্ট ইউজ, অর্থাৎ ভারত কোনো দেশের উপর আগে পরমাণু হামলা করবে না। কিন্তু যদি কেউ ভারতের উপর হামলা করে, তবে পাল্টা হামলা আসবে। এই পাল্টা জবাব নিশ্চিত করতে দরকার হয় নিউক্লিয়ার ট্রায়াড। ভারতের এই পরমাণু শক্তি অর্জন একটি জিনিস শেখায়, মেধা আর দেশপ্রেম এক হলে সবকিছু সম্ভব।